আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে চলমান মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত জানিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রপ্তানিতেও এর প্রভাব পড়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন সারা দেশ থেকে আগত রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় এনবিআর এর 2 গেটের প্রবেশ পথ বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়। ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। আমরা এখন সর্বশেষ অবস্থান হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের পদত্যাগ। যেখানে ফিসকাল ইয়ারের শেষ পর্যায়ে যেখানে আমরা রাজস্ব আহরণে নিজেদেরকে নিয়োজিত রাখবো, দেশের জন্য আমরা কাজ করব, ঠিক সেই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে একটা আন্দোলনের মধ্যে, একটা যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে দাবি এখন একটাই, যৌক্তিক রাজস্ব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের মধ্য দিয়ে এই যৌক্তিক সংস্কারের শুরু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন ঐক্য পরিষদের নেতারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এছাড়াও 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আমরা আবারও বলছি যে আলোচনা আমাদের 1 তারিখে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এর আগেই যদি আমরা 1 তারিখে, জুলাই মাস 1 তারিখ, তো তার আগেই যদি ওনার পদত্যাগ হয় তাহলে আমাদের যাত্রাটা শোভন হয়। কিছু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলেন, তখন আমাদের কষ্ট লাগে। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোনো কার্যক্রম চলেনি বন্দরগুলোতে, ফলে আমদানি রপ্তানির শুল্কায়ন হয়নি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম চালু রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অর্থনীতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, আন্দোলনের কারণে প্রতিদিন রপ্তানি বাণিজ্যের ক্ষতি হচ্ছে 2,500 কোটি টাকারও বেশি। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা শঙ্কা প্রকাশ করেন, সংকটের এখনই সমাধান না হলে অনেক শিল্প প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। সেলিম মালিকের রিপোর্ট। এনবিআর ভেঙে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ করাকে কেন্দ্র করে সংস্থাটির কর্মকর্তাদের গেল 1 মাসের বেশি সময়ের আন্দোলনে কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দেশের প্রধান বাণিজ্য সংগঠনগুলোর এই যৌথ সংবাদ সম্মেলন। সংগঠনগুলোর নেতারা জানান, আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অর্থনীতিও পিছিয়ে যাচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে। প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। এনবিআর কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের মতো আন্দোলন করতে পারেন না জানিয়ে তাদের সমালোচনাও করেন ব্যবসায়ী নেতারা। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এমন বাস্তবতায় দ্রুত সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান তারা। আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে, এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন ওয়ার ফুটিং। তবে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয়।
এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলো আগামীতে মাঠে থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ দাবির প্রতি সায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘদিনের বৈরী জামায়াতের সঙ্গে একই মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের 5 শীর্ষ নেতা ছাড়াও ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেতারাও। ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন। তার এই বক্তব্য এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী ঐক্যজোট, জামায়াত সহ সব দলগুলো সমর্থন জানায়। একই সঙ্গে সরকারের সমালোচনা করেন তারা। রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি। ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। মহাসমাবেশে যোগ দিয়ে তীব্র গরম উপেক্ষা করে দলীয় প্রতীক হাত পাখা নিয়ে আগেভাগেই সমাবেশ স্থলে যান অসংখ্য নেতাকর্মী। আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিআর থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিআরের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিভেদ ভুলে ইসলামী দলগুলোর একই প্ল্যাটফর্মে আসা ঐতিহাসিক। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আমি মনে করি চরমনার পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা, অবদান, মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন। যদি সংস্কার বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরাও বলছি, জনগণও বলছে। আগামী দিনে ইসলামী দলগুলোর জোট গঠনের ইঙ্গিত দিয়ে জুলাই সনদ, জুলাই গণহত্যাকারীদের বিচার দাবিও তোলেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক ও স্থানীয় নির্বাচনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন প্রক্রিয়া বাস্তবসম্মত নয়। আর সিলেটে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে। তার দল দেশের ব্যবসায়িক খাতকে গোষ্ঠী এবং রাজনীতির বাইরে নিয়ে আসবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, জাতীয় ঐকমত্য কমিশনের শর্ত যদি হয় সব মানতে হবে, তাহলে ঐকমত হবে কেমন করে? জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন,
যে কোনো দল সংখ্যানুপাতিক চাইতেই পারে, তবে বিএনপি এই দাবির সাথে একমত নয়। বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। এদিকে সিলেটের মেহেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে আগের রাজনীতি চলবে না, দেশের মানুষের পরিবর্তন হয়েছে মানসিকতায়। ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না, এটা আমাদের সিদ্ধান্ত, পলিটিক্যাল স্টেটমেন্ট না। ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না, তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে। এই দোষররা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে, সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে। এর আগে সকালে জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির ভেন্যু চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের অধিকাংশ জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকার জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে জামাত বলছে, জুলাই মাসের মধ্যেই এই সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশাবাদ তাদের। সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করতে এসে একথা জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় গণ অভ্যুত্থান উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত নানা দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ আবু সাইদ স্মরণে 16 জুলাই রংপুরের দোয়া ও আলোচনা সভা, 19 জুলাই ঘোষিত 7 দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, 5 আগস্ট গণমিছিল, 6 থেকে 8 আগস্ট সাংবাদিক ও সুধীজনদের সাথে আলোচনা সভা। স্মৃতি এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, মেধা, শ্রম, চিন্তা, দেশে বিদেশে নারী, পুরুষ, শিশু, সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে। আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে, আরো সংগঠিত করবে। স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দিবস উপলক্ষে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। ৭১ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া শুভেচ্ছা বাণীর জন্য ক্ষমাও চান তিনি। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশা করেন তিনি। আমরা এটার যে ৭১ টিভিতে আমরা যখন আন্দোলন করতেছিলাম, ক্যাম্পাসে আন্দোলন করতেছিলাম, তখন একটা সময় কিন্তু আমরা বয়কট করেছিলাম। আরও অনেকগুলো টিভি চ্যানেল ছিল। তবে আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। 2 বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আইএমএফ সহ 3টি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়াতেই মূলত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এ পর্যায়ে পৌঁছেছে। এর আগে 2023 সালের জুনে রিজার্ভ ছিল 30 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এনটিভিকে জানান, আইএমএফের 2 কিস্তিতে 134 কোটি ডলার, এডিবির 90 কোটি ডলার সহ জাইকার ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হলে মোট রিজার্ভ 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এছাড়া আইএমএফের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ 25 বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে তিনি জানান। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে রয়েছে ব্যয়যোগ্য রিজার্ভ, যার তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক।
আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই-রিকশা চলবে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে সিটি কর্পোরেশন এলাকায় 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা। তাই নিরাপদ বাহন হিসেবে রিকশাকে তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, নতুন ই-রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে, যা হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া রিকশায় কিউআর কোড থাকবে বলেও জানান উপদেষ্টা। আমরা প্রাথমিকভাবে 2টা সিটি কর্পোরেশনের 2টা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে এবং ওই 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। এটা এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা আর থাকবে না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত 262 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল ঘুরে দেখা যায়, ডেঙ্গু এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন আসছেন নতুন রোগী। হাসপাতালটির পরিচালক জানান, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, তবে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশারি ব্যবহার সহ জমা পানি ফেলে দিতে হবে। এছাড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মেনে চলতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি। ডেঙ্গুকে কোনোভাবে অবহেলা করা যাবে না, কারণ ডেঙ্গু দিয়ে কিন্তু আমাদের ব্লিডিং ডায়াটিসিস হতে পারে এবং তাতে কিন্তু শকে গিয়ে রোগী মারা যেতে পারে। কোভিড-19টা আমরা এখন হয়তো মনে করতেছি এটা মাইল্ড বা মডারেট, কিন্তু আমরা যদি এখন থেকে সচেতন না হই টু প্রিভেন্ট ইট, ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ওয়ারিং মাস্ক। আমরা কোনো জনসমক্ষে বা খুব ভিড়ভাট্টায় গেলে তখন কিন্তু মাস্ক পরিধান করব এবং যারা আদার পিপল থেকে অ্যাটলিস্ট 3 feet অ্যাওয়ে থাকবো। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আল হায়দারকে অপসারণের দাবিতে খুলনা প্রেস ক্লাবে 2.5 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও তার সফর সঙ্গীরা। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণের মামলার আসামি এসআই সুকান্তকে ছাত্র জনতার ব্যানারে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আটক করে। কিন্তু মঙ্গলবার আটক এসআই সুকান্তকে থানা থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িত পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে বিক্ষুব্ধরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যদের অবরুদ্ধ করে তাদের দাবি জানায়। পরে যৌথ বাহিনীর সহায়তায় সেখান থেকে তিনি বের হয়ে আসেন। এর আগে বিকেলে খুলনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান শফিকুল আলম। চুরিকে মডেল ভাবেন তাহলে তো আর হয় না। আমরা অবশ্যই বলছি ফ্রি, ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড। এটা কেননা আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক, ট্রু একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম 2 থেকে 8 টাকা বৃদ্ধি ভোগাচ্ছে দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। তারা বলছেন, আয় না বাড়লেও খরচ বাড়িয়েছে মূল্যস্ফীতি। এদিকে চালের দাম নতুন করে বাড়ার পেছনে মিল মালিক এবং কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন আড়তদার ও খুচরা বিক্রেতারা। আর ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের পরামর্শ, চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে মিলগুলোতে অভিযান চালাতে হবে। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। কিছুদিন আগেও কেজি প্রতি মিনিকেট চাল বিক্রি হতো 70 থেকে 72 টাকায়, যা এখন বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। 54 টাকার বিয়ার 28-এর দাম উঠেছে 58 থেকে 60 টাকা পর্যন্ত। একই সাথে নাজির চাল ও মোটা চালের দামও বেড়েছে বেশ খানিকটা। কিছুটা কম দামে চাল কেনা যাবে এমন আশায় রাজধানীর কারওয়ান বাজারে আসেন অনেক ভোক্তা। তারা জানান,
নতুন করে চালের দাম বৃদ্ধি অস্বস্তিতে ফেলেছে তাদের। মৌসুম ছাড়া 2 টাকা 1 টাকা বাড়লে এরা তখন মান্য নেওয়া যায়। মৌসুমে তো দাম নর্মাল যা থাকে তার থেকে 2 টাকা আরো কমে রাখলে তো মানুষের স্বস্তি হয়। হঠাৎ করে যখন দেখা যায় দ্রব্যমূল্যের দামটা বেড়ে যায় তখন আমাদের জন্য নাবিশ্বাস হয়। এটা কি করার, আর মানে এখন আমার জন্য তো আর সেটা মানে কম হবে না। এই মুহূর্তে বোরোর ভরা মৌসুম চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার উৎপাদন হয়েছে ইতিহাসের রেকর্ড 2,14,00,000 মেট্রিক টন। তারপরও চালের এমন দাম বৃদ্ধির কারণ কি? আসলে দাম বাড়ার কারণ নাই, মেলারা আর কোম্পানিরা কৃত্রিম সংকট দেখাইয়া চালের দামটা এভাবে বাড়ায় নিছে। কি এক সপ্তাহে মনে করেন যে একটা মেলার কোটি কোটি টাকা ইনকাম করে লাইছে। সিজন গেছে 1 মাস 1.5 মাস হয়েছে, এখনই আগাল লাগিয়ে গেছে গা, তো সামনে মানুষ বাঁচবে কিভাবে? রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তদারদের দাবি, মিল মালিকদের সিন্ডিকেটের কাছে অনেকটাই অসহায় তারা। একটা যুক্তি আছে যে হয়তো আপনার ফাল্গুন মাস চৈত্র মাসতে ধরে নিতাম যে ঠিক আছে, তখন ধানের সংকট। এখন তো দেশে গোলায় গোলায় ধান ভর্তি। তারা যেই দামি ধরুক আর যেই করুক, যেই ব্যবহারই করুক, আমাকে ওদের কাছ থেকে বিক্রি করতে হয়। আমি তার কাছে যাইতেই হবে। আমি ব্যবসা করতে হলে তার কাছে যাইতে হবে। জিম্মি। এমন বাস্তবতা থেকে উত্তরণের উপায় কি? ক্যাব বলছে এবার অভিযান চালাতে হবে বড় মিলগুলোতে। বড় বড় বাজারগুলিতে অভিযান পরিচালনা করলে আসলে এটা কোনোভাবে সমাধান হবে না। এখানে সমাধান করতে গেলে আপনাকে উৎসস্থলে যেতে হবে এবং সেটার জন্য মিল পর্যায়ে এবং কর্পোরেট গ্রুপের পর্যায়ে এবং একই সাথে কৃষক পর্যায়ে আপনাকে তদারকিটা নিশ্চিত করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। খেলাধুলায় ভালো করতে শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া নারী এবং পুরুষ দলকে অনুপ্রেরণাও যোগান তিনি। প্রস্তুতি ভালো হওয়ায় আশাবাদী খেলোয়াড়রাও। রিপোর্ট কুশলী আসিরের। চীনের ডংজুতে আগামী 3 থেকে 13 জুলাই অনুষ্ঠিত হবে এশিয়ার বয়সভিত্তিক হকির আসর। রাজধানীর বিমান বাহিনীর ফ্যালকন হলে নারী ও পুরুষ 2 বিভাগের জার্সি উন্মোচন করা হয়েছে এদিন। এ সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন ফেডারেশন প্রধান। আমি আজকে তোমাদের চোখে মুখে যে স্বপ্ন দেখতে পাচ্ছি, সেই স্বপ্ন আমাদেরকেও স্বপ্ন দেখায়। বিদেশের মাটিতে তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তাই সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। মনে রাখবে, শৃঙ্খলাবদ্ধ থাকলেই সাফল্য আসবেই, সেটা কম হোক বা বেশি হোক, সেটা বড় কথা না। মওদুদুর রহমান শুভর তত্ত্বাবধানে ছেলে ও জাহিদ হোসেন রাজুর তত্ত্বাবধানে মেয়েদের দল মে মাসের মাঝামাঝি থেকে বিকেএসপিতে অনুশীলন করছে। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ ও খেলোয়াড়রা। আমাদের সমর্থন অনুযায়ী মেয়েদের যদি নর্মাল খেলা খেলতে পারে, ইনশাল্লাহ এটার রেজাল্ট পাবো। আন্ডার 18 এই নারী দল এই প্রথম যাবে আর কি, আগে কখনো খেলে নেই, তো আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো একটা রেজাল্ট করার। যে দলটা এবার যাচ্ছি, আপনি জানেন লাস্ট ইয়ার যেহেতু রানার্স আপ ছিলাম, একটা প্রেশার আমাদের উপর আছে। আমাদের ফার্স্ট টার্গেটটা হচ্ছে সেমিফাইনাল কোয়ালিফাই করা। চ্যাম্পিয়ন তো সবার স্বপ্ন থাকে, যদি আমি ক্যাপ্টেন ফার্স্টবার মতো বাংলাদেশের আন্ডার 18 ক্যাপ্টেন। চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং ছেলেদের প্রতিপক্ষ। মেয়েরা লড়বে জাপান, হংকং ও উজবেকিস্তানের বিপক্ষে। আগামী 30 জুন রাতে 2 দলই চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। বাংলাদেশ। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি রাতের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। এনবিআর-এ কমপ্লিট শাটডাউনে আমদানি রপ্তানিতে অচলাবস্থা, দ্রুত সংকট সমাধানের তাগিদ ব্যবসায়ী নেতাদের। ইসলামী আন্দোলনের সমাবেশ মঞ্চে জামায়াত, এনসিপি সহ 5 দলের নেতারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি। সংখ্যানুপাতিক ও স্থানীয় নির্বাচনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। তেহরানে লাখো মানুষের ঢল, ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা, অশ্রুসিক্ত বিদায় ইসরায়েলি হামলায় নিহত শহীদদের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।